আরজি করের বেঞ্চে শুয়ে দিন দিন নতুন নতুন গল্প আমরা শুনছি, যদিও সবাই জানি আসল সত্যটা কি, কিন্তু যাদের জানা দরকার তারাই জানতে পারেনি। না সঞ্জয়কে পোষ্যপুত্র করে নাকি এক আইনজীবী এবং বিচারক বাড়ি নিয়ে গিয়েছে। এখানে তাকে আয়ুর্বেদ এবং যোগ শিক্ষা দিয়ে আরেক মুহি রুহু রামদেব টাইপের বানিয়ে দেবে। সে নাকি গরিব অসহায় কন্ডোমের পয়সা ছিল না তাই কাজ করেছে। দুদিন পরে হয়তো শুনব নির্যাতিতা নাকি তাকে ফোন করে ডেকেছিল। এ অসম্ভব নয়। কেউ শুনতে পারি নির্যাতিতা নাকি সঞ্জয় আর সন্দীপের সাথে লুকোচুরি খেলা খেলছিল সেমিনারগুলো। আজকে আরেকটি নতুন গল্প শুনুন। আদালত তো সমাজের বাইরে, তাই আদালতে বাইরে কি হচ্ছে আদালতের জানার দরকার নেই, ঠিক কথা। নির্যাতিতা যেরকম নিরাপত্তাহীনভাবে কর্তব্য করছিল, যে সেরকম অবস্থায় বিচারকদের যেন ডিউটি করতে দেয়া হয়, না হলে বোধহয় অবিচার হবে। আজকের গল্পটা শুনুন, আপনারা বুঝতে পারবেন। অন্তত 100 থেকে 150 জন ফাঁসির যজ্ঞ ছিল। এক রহস্যময় 2 রাত আগেও নির্যাতিতার কাছে যায় একমত্ত রিপোর্ট অনুযায়ী সঞ্জয় রায়ের বিরুদ্ধে মামলার শুনানি চলাকালীন সেই ঘটনার বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন গোলাম আজম নামে এক হাউস স্টাফ। এদিকে অভিযোগ, সেই মত্ত ব্যক্তিকে নিয়ে অভিযোগ জমা পড়েছিল চেস্ট মেডিসিন বিভাগের প্রধানের কাছে। তবে তা নিয়ে কোনো তদন্ত সেই সময় আর হয়নি। রিপোর্ট অনুযায়ী সঞ্জয় রায়ের বিরুদ্ধে মামলার শুনানি চলাকালীন সেই ঘটনার বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন গোলাম আজম নামে এক হাউস স্টাফ। এদিকে অভিযোগ, সেই মত্ত ব্যক্তিকে নিয়ে অভিযোগ জমা পড়েছিল চেস্ট মেডিসিন বিভাগের প্রধানের কাছে। তবে তা নিয়ে কোনো তদন্ত সেই সময় আর হয়নি। 9 অগাস্ট আরজি করের ইমার্জেন্সি ভবনের 4র্থ তলায় সেমিনার রুম থেকে পাওয়া যায় তরুণী চিকিৎসকের রক্তাক্ত দেহ। এর দুদিন আগেই নাকি একমত্ত ব্যক্তি তরুণী চিকিৎসকের কাছে চলে গিয়েছিল তার বিশ্রামের সময়ে। আনন্দবাজার পত্রিকার রিপোর্ট অনুযায়ী সঞ্জয় রায়ের বিরুদ্ধে মামলার শুনানি চলাকালীন সেই ঘটনার বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন গোলাম আজম নামে এক হাউস স্টাফ। এদিকে অভিযোগ, সেই মত্ত ব্যক্তিকে নিয়ে অভিযোগ জমা পড়েছিল চেস্ট মেডিসিন বিভাগের প্রধানের কাছে। তবে তা নিয়ে কোনো তদন্ত সেই সময় আর হয়নি। গোলাম জানান, ঘটনার 2 রাত আগে চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুমেই রাতে বিশ্রাম নিচ্ছিলেন সেই তরুণী চিকিৎসক। অভিযোগ, সে দিন মত্ত অবস্থায় সেখানে কেউ ঢুকে পড়েছিল। সেই সময় সেই তরুণী প্রতিবাদ জানিয়েছিলেন। এদিকে গোলামের বয়ান অনুযায়ী 8 অগস্ট চেস্ট মেডিসিন বিভাগের প্রসিডিওর রুমের বেঞ্চে এক বহিরাগত শুয়েছিল। তরুণী চিকিৎসককে সেই ব্যক্তির বিষয়ে জানিয়েছিলেন গোলাম নিজেই। সেই সময় তরুণী চিকিৎসক এক গ্রুপ ডি কর্মীকে ডেকে সেই ব্যক্তিকে সেখান থেকে চলে যেতে বলেন। তবে সেই ব্যক্তি কে ছিলেন, তা নিয়ে কোনো উত্তর তদন্তকারীদের কাছে নেই। সেই বিষয়টি তদন্তকারীরা খতিয়ে দেখছেন বলেও জানা যায়নি রায়ের প্রতিলিপি থেকে। এদিকে আদালতে গোলামের বয়ান অনুযায়ী ঘটনার রাতে 9টা নাগাদ কাজে যোগ দিয়েছিলেন তিনি। রাত 11:10 তাকে ফোন করেন প্রথম বর্ষের পিজিটি অর্ক সেন। সেই সময় গোলাম কাজে ব্যস্ত ছিলেন। এর আরও 10 মিনিট পরে অর্ক ফের ফোন করে গোলামকে জানান যে খাবার চলে এসেছে। এই আবহে গোলামকে চাকর তলায় ডাকেন তিনি। নিজের বয়ানে গোলাম জানান, তরুণী চিকিৎসক সেই রাতে নিজে একটি অ্যাপ থেকে খাবার অর্ডার করেছিলেন। অর্কই তরুণী চিকিৎসককে ফোন করে ডাকেন। 11:40 নাগাদ তরুণী 4 তলায় যান। সেই রাতে সেমিনার রুমে অর্ক, সৌমিত্র হাজরা এবং সেই তরুণীকে দেখতে পান গোলাম। এরপর সেখানে শুভদীপ সিংহ মহাপাত্র এসেছিলেন। গোলামের দাবি, সেই রাতে 12:45 পর্যন্ত খাওয়া দাওয়া চলেছিল। 1:05 পর্যন্ত এরপর সেখানে বসে গল্প চলে। এর আগে মোবাইলে অলিম্পিকে জ্যাভলিন থ্রো দেখেছিলেন তারা সকলে। এরপর নাকি ওয়ার্ডে ফিরে গিয়ে অর্ককে এক রোগীর বিষয়ে ফোন করেছিলেন গোলাম। রোগীর অবস্থার অবনতি হওয়ায় আর্টারিয়াল ব্লাড গ্যাস পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছিলেন অর্ক। 2:40 নাগাদ অর্ক নাকি ফের 4 তলায় গিয়েছিলেন। এরপর 2:50 নাগাদ গোলাম সেই টেস্টের রিপোর্ট দেখাতে সেমিনার রুমে গিয়েছিলেন। তখন সেই ঘরের দরজা ভেজানো ছিল। অর্কের নামে ডাক দিলেও তিনি কেউ সাড়া দেয়নি। এদিকে গোলাম নাকি তখন দেখেছিলেন সেমিনার রুমে ডায়াসে ম্যাট্রেস পেতে শুয়ে আছেন সেই তরুণী। পরে স্লিপ রুমে অর্কের খোঁজ পান গোলাম। তখন সেখানে সৌমিত্রও ছিলেন। এরপর অর্ক নাকি সেই রিপোর্ট দেখে সংশ্লিষ্ট রোগীকে ছুটি দিতে বলেন। তারপর নাকি গোলাম রাত 3:30 নাগাদ হোস্টেলে চলে যান। সকালে তিনি হাসপাতাল ছেড়ে বের হন। পরে বেলায় তিনি জানতে পারেন, আরজি করে চিকিৎসক
আত্মহত্যা করেছেন। এদিকে শুনানির সময় নিজের বয়ানে অর্ক দাবি করেছিলেন সেই রাতে 1:15 খাওয়া শেষ হয়েছিল। এরপর তিনি স্লিপ রুমে গিয়ে এক রোগীকে দেখেন। তারপর রাত 2:00 নাগাদ তিনি একবার সেমিনার রুমে এসেছিলেন নিজের ব্যাগ নিতে। তারপর সৌমিত্রকে ফোন করে ডেকে নিয়ে রাতটা স্লিপ রুমেই কাটিয়েছিলেন তারা। সেই রাতে নাকি তরুণীকে মাথা পর্যন্ত লাল কম্বল ঢেকে শুয়ে থাকতে দেখেছিলেন অর্ক। তারপর সকাল 9টা বেজে গেলেও সেই তরুণী চিকিৎসক ডিউটিতে যোগ না দেওয়ায় অর্ক তাকে ফোন করেন। তবে তিনি ফোন না তোলায় সেমিনার রুমে যান অর্ক। সেখানে তিনি তখন তরুণী চিকিৎসকের রক্তাক্ত দেহ দেখেন এবং সবাইকে ডেকে আনেন। তবে এই ক্ষেত্রে প্রশ্ন উঠেছে, কেন অগস্টের গরমে কম্বল জড়িয়ে শুয়ে থাকবেন তরুণী? অর্ক এবং গোলামের ঘটনাপ্রবাহেও কিছুটা পার্থক্য আছে। সিবিআই প্রমাণ করতে পারল না, এটা বিরল থেকে বিরলতম অপরাধ। যদিও সিবিআইয়ের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন আরজি করের নির্যাতিতা চিকিৎসকের মা। তিনি দাবি করেন, তার মেয়েকে হাসপাতালের মধ্যে কর্মরত অবস্থায় ধর্ষণ করে হত্যা করা হল। অথচ সেটা বিরল থেকে বিরলতম অপরাধ নয়, পুরোটাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ব্যর্থতা। সিবিআই প্রমাণ করতে পারল না যে তার মেয়ের সঙ্গে যা ঘটেছে সেটা বিরল থেকে বিরলতম অপরাধ নয়। সঞ্জয় রায় নির্যাতিত। শিয়ালদা কোর্টের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে কলকাতা হাইকোর্ট মামলা করবেন বলে জানালেন আরজি কর ধর্ষণ ও খুনের মামলায় আমৃত্যু কারাদণ্ডের সাজাপ্রাপ্ত সঞ্জয়ের আইনজীবী। সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী সোমবার সঞ্জয়ের আইনজীবী সেজুতি চক্রবর্তী দাবি করেছেন, নিম্ন আদালত যে রায় দিয়েছে তার বিরুদ্ধে সঞ্জয়ের হাইকোর্টে মামলা করার অধিকার রয়েছে। আরজি কর মামলায় সঞ্জয় যাতে বেকসুর খালাস হয় সেই চেষ্টা করা হবে। তবে ঠিক কবে হাইকোর্টে সেই আবেদন জানানো হবে সে বিষয়ে তিনি কিছু খোলসা করেননি। সঞ্জয়ের ফাঁসির সাজা না হওয়ায় অনেকেই হতাশ। এমনিতে আরজি কর মামলায় সোমবার সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের ধর্ষণ এবং খুনের মামলায় ভারতীয় ন্যায় সংহিতার 64 ধারা, 66 ধারা এবং 103(1) ধারায় দোষী সাব্যস্ত করা হলেও আমৃত্যু কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে সঞ্জয়কে। মৃত্যুদণ্ডের সাজা না দেওয়া হওয়ায় অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন।